হ্যালো এভরিওয়ান, একসাথে এতজনকে দেখে ভালো লাগছে। এবং ফার্স্টে আজকে আমি আমার পরিচয় আগে দেব না, কিছুটা পরিচয় তো ওরা দিলই, বাট প্রথমে একটা ছোট্ট গল্প শোনাবো এবং সেই গল্পের সাথে ইন্টারনেটের সম্পর্ক কী, সোশ্যাল মিডিয়ার সম্পর্ক কী, সেটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করব আমার পুরো টকের মধ্যে দিয়ে। খুব ছোটোবেলায় মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম। সে গল্পটা হলো, একজন, আমি পুরোপুরি ঠিকভাবে মনে নেই, বাট যতটা মনে আছে আমি বলছি ওইভাবেই। এক ভদ্রলোক ছিলেন, তিনি প্রচণ্ড লেজি ছিলেন। তার কোনো কাজ করতে ভালো লাগতো না। তার খালি মনে হতো যে আমার কাজটা যদি অন্য কেউ করে দেয় তাহলে বোধহয় সব থেকে ভালো হয়। তো সে একদিন এক তান্ত্রিক বাবার কাছে গেলেন এবং গিয়ে সেই তান্ত্রিক বাবাকে বললেন যে দেখুন, এরকম একটা ব্যাপার, আমার কোনো কাজ করতে ভালো লাগে না, আপনি যদি আমাকে একটা এমন বরদান দেন বা এমন আশীর্বাদ করেন যেখানে আমাকে আর সারা জীবন কোনো কাজ করতে হবে না, তাহলে খুব ভালো হয়। তো তান্ত্রিক বাবা, যেমন এখনকার দিনে তান্ত্রিক বাবারা পাথর বেচেন, তেমনই হয়তো টাকা নেন, তেমনই হয়তো কিছু একটা নিয়ে তাকে বললেন যে দেখ, তোর সাথে আমি এই একটা ভূতকে পাঠালাম, এই ভূতের নাম দিলাম আমি ভূত। কি নাম দিলাম? ভূত। এই ভূতকে পাঠালাম, এই ভূত তোর ওই সমস্ত কাজ করবে, কিন্তু সাবধান, এই ভূতর যদি কোনো কাজ না থাকে তাহলে ভূত কিন্তু তোর ঘাড় মটকাবে। সে ভদ্রলোক বললেন যে ঠিক আছে, আমার তো কাজই কাজ, প্রচুর কাজ দেবো, সারাদিন ধরে পা টেপাবো, সারাদিন ধরে মাথা টেপাবো। ভূত এলো, একদিন গেল, দুদিন গেল, 3 নম্বর দিনের দিন ওনার আর পা টিপিয়ে মাথা টিপিয়ে ভালো লাগছে না। ভূত জিজ্ঞাসা করছে যে প্রভু, কাজ কই? সে ভদ্রলোক বলেন কাজ তো নেই। প্রভু, তান্ত্রিকের কথাটা মনে আছে তো? কাজ না পেলে কিন্তু আমি আপনার ঘাড় মটকাবো। ভদ্রলোক পড়লেন বিপদে, এই ভূতকে এনে হয়েছে আরেক জ্বালা। ভূত তো এবার কাজ না পেলে আমাকেই মারবে বলছে। তিনি আবার গেলেন তান্ত্রিকের কাছে, গিয়ে বললেন যে বাবা, আমি একে নিয়ে বড় সমস্যায় পড়েছি, আপনি প্লিজ আমাকে একটু বাঁচান, এ তো কাজ ছাড়া আমাকে মেরে দেবে বলছে। এমন কি কাজ দেওয়া যায় যেই কাজ এ সারা জীবন ধরে করতে পারবে? তখন তান্ত্রিক সেই ভদ্রলোককে একটা ছোট্ট উপদেশ দিলেন। ভদ্রলোক ফিরে এলেন এবং এসে ভূতকে বললেন, এই ভূত শোন। ভূত এসে বলছে, হ্যাঁ প্রভু, কি কাজ আছে? যা, পাড়ার ওই যে কুকুরটাকে দেখছিস, ওই কুকুরটার লেজটাকে সোজা করে দিয়ে। আমরা কি জানি কুকুরের লেজ বাঁকা? কোনোদিনও কুকুরের লেজ আর সোজা হয় না। ভূত যায়, বলে শোন, ওই একটা কুকুরকে নিয়ে ছাড়বি না কিন্তু, পাড়ায় যত কুকুর আছে সবার লেজ সোজা করতে হবে তোকে, যা। ভূত চলে গেছে লেজ সোজা করতে। কুকুরের লেজ তো আর সোজা হয় না। ভূত সারা জীবন ধরে কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে, লেজ সোজা করতেই থাকে, কিন্তু লেজ আর সোজা হয় না। এবার এই গল্পটা কেন বললাম? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যারা আমাকে এখানে চেনেন তাদের জন্য ইন্ট্রোটা নয়, যারা আমাকে চেনেন না তাদের জন্য আমি বলছি। আমি হলাম, নমস্কার, আমি হলাম গৌরব তপাদার। আমি যে অ্যাকচুয়ালি কী সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না। আমার মনে হয় আই অ্যাম আ ড্রিমার, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার মনে হয় আই এম আ চেজার, আই এম অলওয়েজ চেজিং সামথিং নিউ। কখনো আমি যখন কেরিয়ার শুরু করেছি তখন আমার নিজেকে মনে হতো আমি গায়ক হব। আমি গান লিখতাম, এখনও লিখি, কয়েকশো গান লিখে ফেলেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার গান কখনো কমার্শিয়াল লেভেলে পপুলার গান নয়। আমি গিটার বাজাই, পিয়ানো বাজাই, কিন্তু এটাও আমার পরিচয় নয়। কারণ পরিচয় তখনই হয় যখন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে। মানুষের অ্যাকসেপ্টেন্স না থাকলে আপনার পরিচিতি তৈরি হয় না। তো আমার প্রথম পরিচয় যেখান থেকে হয় সেটা হলো, আমি নাকি হঠাৎ করে একদিন মোটিভেশনাল স্পিকার হয়ে গেলাম। আমি মানুষকে মোটিভেট করতে স্টার্ট করে দিলাম। সবাই আমাকে বললো আমি মোটিভেশনাল স্পিকার, এবং সেই মোটিভেশনাল স্পিকিংয়ের জার্নিতে আমি লক্ষ লক্ষ মানুষের, বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলাম। তাহলে আমার প্রথম পরিচয় দাঁড়ালো আমি একজন মোটিভেশনাল স্পিকার। মোটিভেশনাল স্পিকিং করতে করতে একদিন আমার মনে হলো যে এমন একটা সময় আসবে যেদিন আমরা সবাই জেনে যাব জীবনের অর্থ কী, মোটিভেশনটা কোত্থেকে আসে, এবং লোকে আমাকে আর দেখবে না, তখন অন্য কোনো মোটিভেশনাল স্পিকারকে সে দেখবে। তখন আমার মনে হলো যে ওকে, তাহলে আমার এমন একটা কাজ করা উচিত যেই কাজটা সবসময় মানুষ ইন্টারেস্টের সাথে শুনবে, এবং যেই কাজটার প্রতি
আমার নিজের ছোটবেলা থেকে একটা প্যাশন আছে, একটা ভালোবাসা আছে। এগেন দ্যাট ইজ আ স্টোরি টেলিং ফরম্যাট। কিসের গল্প বলবো? প্রেমের গল্প বলবো? প্রেমের গল্প বলতে আমার খুব একটা ভালো লাগে না। প্রেমের গল্পগুলো শেষ হয় দুঃখ দিয়ে বা বিয়ে দিয়ে, তারপর আর বলার কিছু থাকে না। তাহলে মনে হলো কি নিয়ে বলি? এমন একজনকে নিয়ে বলি যে বেটা এসে আমায় ঠেঙাতে পারবে না, সেটা হলো ভূত। তা আমি ভূতের গল্প ঘটনা বলতে শুরু করলাম। এখনো সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে, হু ইজ ভূত? কেন ভূতের গল্পটা বলেছিলাম? ভূতের গল্প বলার জন্য? এরকম একটা বাচ্চা বাচ্চা গল্প বলবো তোমাদেরকে? ভূতের গল্পটা বলেছিলাম কি কারণে, সেটা যদি আমরা আরেকটু এগিয়ে যাই সামনের দিকে, তাহলে বুঝতে পারবো ভূত ওর স্পেশালিটি কি। ভূত সবসময় একটা এঙ্গেজমেন্ট চায়। ভূত সবসময় একটা এঙ্গেজমেন্ট চায়। ওর সবসময় কিছু একটা করতে হবে, ওকে সবসময় ব্যস্ত থাকতে হবে, ওর একটা এনগেজমেন্ট দরকার কিছুতে। কুকুরের লেজ সোজা করা ভূতর কাছে একটা অনেক বড় এনগেজমেন্ট। তেমনি এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কিন্তু একজন ভূত। কারণ সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কি চায় আমাদের থেকে? এনগেজমেন্ট। আর আমি হলাম সেই লোকটা যে কিনা ভূতকে একটা কাজে এনগেজ, আমি হলাম তান্ত্রিকটা যে কিনা ওই একটা কাজে ভূতকে এনগেজ করে রেখে দিয়েছি। মানে সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট হচ্ছে প্রথম এবং শেষ কথা। এবার সোশ্যাল মিডিয়াকে কেন ভূতের সাথে তুলনা করছি? সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে আসলেই ভূত। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, মাঙ্কিস প। সেই গল্পটাতে দেখেছিলাম যে একটা বানরের থাবা, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু শুধু চেয়ে গেলাম আর পেয়ে গেলাম, তাতেই গল্পটা শেষ হয়ে যায় না বন্ধু। চাওয়া আর পাওয়ার পর কিছু তো দিতেও হয়। লুসিফার, দেব তো তোমাকে সবই, কিন্তু তুমি আমাকে এরপর কি দেবে? সোশ্যাল মিডিয়া মানুষকে যেমন রাতারাতি ভাইরাল বানিয়ে দিতে পারে, হিরো বানিয়ে দিতে পারে, স্টার বানিয়ে দিতে পারে, তেমন এক রাতে একটা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। সোশ্যাল মিডিয়া করতে করতে বিশাল বড় বাড়ি বানিয়েছো, বিশাল বড় গাড়ি করেছো, তার একটা ইএমআই রয়েছে, কালকে হঠাৎ করে চ্যানেলটা হ্যাক হয়ে গেল, মানুষ তোমায় দেখছে না, মানুষ তোমায় পছন্দ করছে না, তোমার গাড়ির ইএমআইটা দেওয়ার আর টাকা নেই, ওদিকে এখনো 5 বছর গাড়ির ইএমআই দিতে হবে। যেই সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে এগিয়েছিলে, প্রথম প্রথম বেশ ভালোই লাখ লাখ টাকা আসছিল, তারপর হঠাৎ করে গিয়ে একদিন দেখছি উমা আমার এনগেজমেন্ট কমে গেল। ফেসবুকে যেটা কদিন আগে হলো, রিলস দিয়ে কিছু কিছু ছেলে মেয়ে প্রচুর পয়সা কামিয়ে নিল, হঠাৎ করে রিলসের টাকাটা একদম ফেলে দিল, তারা আকাশ থেকে পড়লো। কেন? কারণ অলরেডি ইএমআই এর চক্করে তো আমরা এমনিই সবাই কম বেশি পড়ে থাকি, সেগুলো তো চোকাতে হবে। এক রাতে তোমায় স্টার বানিয়েছি, তুমি কিছু দেবে না, তাহলে কি দেবো সোশ্যাল মিডিয়াকে? প্রশ্ন আসছে। কন্টেন্ট, অনলি কন্টেন্ট? নো, শুধু কন্টেন্ট দিয়ে তোমার ঘর চলবে না, শুধু কন্টেন্ট দিয়ে ঘর চলে না। এই সোশ্যাল মিডিয়া সেই ভূত যে সবসময় এনগেজমেন্ট চায়। এবং এই গল্পটা আমি ছোটোবেলায় বুঝে গেছিলাম, মানে তখন তো ছোটোই ছিলাম যখন স্টার্ট করেছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। সবার প্রথমে আমি ঠিক করলাম, চলো মানুষের জীবনের গল্প বলি। আমি ছোটবেলা থেকে অটোমেশনে বিশ্বাসী। যারা যারা এই মুহূর্তে এখানে সোশ্যাল মিডিয়াতে এর পরবর্তীকালে নিজেকে দেখতে চাও, ফিউচার বানাতে চাও, আমার মনে হয় এখন এই মুহূর্ত থেকে আমি যেই যেই কথাগুলো বলবো, সব কটা কথা তোমাদের সোশ্যাল মিডিয়ার গ্রামার বুকে লিখে রাখা উচিত। 1, অটোমেশন ইজ দি অনলি কি। অটোমেশন ইজ দি কি। যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে, তুমি নিজেকে একজন শুধু ব্যক্তি হিসেবে নয়, একজন ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাও, তখন থেকে তোমার জার্নি শুরু হচ্ছে। তোমার জার্নি শুরু হচ্ছে তোমার ব্রেন থেকে। তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাও, তার জন্য তোমাকে অটোমেশনে ফেলতে হবে তোমার কাজকে। এবং আমার কাছে সবথেকে সহজ কাজ ছিল এটাই, যে আমি মানুষের জীবনের গল্প বলবো।
প্রত্যেক সপ্তাহে 2-3টে করে নতুন কন্টেন্ট ক্রিয়েট করা ইজ রিয়েল টাফ। এবং সেটা যখন লং রানের জন্য হয়, 5 বছর, 6 বছর, 10 বছর ধরে প্রত্যেক সপ্তাহে তুমি 2-3টে করে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছ, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। তাহলে কন্টেন্টের ফ্লো আমাকে রাখতে হবে সহজ। কন্টেন্টের ফ্লোকে আমি ভূতকে কাজ দিলাম, এই ভূত যা এই অডিটোরিয়ামে এই ভিডিওর ওপারে যতজন আছে সবার মনের গল্পগুলোকে আমাকে এনে বল। ওর মনে কি চলছে, ও জীবনে কি প্রবলেমে পড়ে আছে বলতো ভূত। ভূত এসে আমাকে বলে দিচ্ছে, হ্যাঁ গুরুদেব ওই যে ওপাড়ার যে রয়েছে না রাজু, ওর ব্রেকআপ হয়ে গেছে, ওকে একটুখানি ওর একটু মোটিভেশন দরকার ব্রেকআপ থেকে কি করে বেরিয়ে আসতে। বললাম আচ্ছা দাঁড়া, আচ্ছা ভূত আর কি করা যায় বলতো। ভূত আমায় একদিন বলল, দাদা কমেন্ট সেকশানে তুমি বলে দাও যাদের যাদের কমেন্টে বেশি লাইক থাকবে তারই কমেন্টের রিপ্লাইয়ে তুমি একটা ভিডিও বানাবে, তাহলে বেশি মানুষকে তুমি একসাথে পাও। আমি ভূতকে অটোমেশনে ফেলে দিলাম, যাদের যাদের কমেন্টে বেশি লাইক পড়বে তার সেই প্রশ্নের উপর আমি পরের ভিডিও বানাবো। এই করে করে মোটামুটি 100টা প্রশ্নের প্রশ্ন তো আমি পেয়েই গেলাম, যেই উত্তরগুলো আমি দিলাম। মানে 100টা কন্টেন্ট মানে প্রায় সপ্তাহে একটা করে দিলেও 2 বছরের কন্টেন্ট হয়ে যায়। এটা একটা অটোমেশন। মানুষ তার জীবনের প্রবলেমের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করলেন ভূতর মাধ্যমে, এবং আমি ভূতরই মাধ্যমে তাদেরকে উত্তর দিয়ে দিলাম। 2, এবার আসছে প্রেত কথার কনসেপ্ট, সিমিলার টু দ্যাট মোটিভেশনাল কন্টেন্ট। আচ্ছা মানুষের জীবনে কোনো না কোনো সুপার ন্যাচারাল ঘটনা তো ঘটে। এবার আমি যদি আবার লেখা গল্প বলতে যাই তাহলে কপিরাইটের কেস আছে, কপিরাইট খেয়ে যেতে পারি। আরে তখন তো আর আমার পেছনে তো কোনো বড় প্রোডাকশন হাউস নেই রে বাবা, আমি তো হাফ প্যান্ট পরে পাটুলির ঝিল পাড়ে ঘুরে বেড়াতাম। তো হাফ প্যান্ট পরে পাটুলির ঝিল পাড়ে ঘুরে বেড়ানো ছেলের পেছনে না ছিল বাবার ইনকাম সেরকম বেশি, না ছিল নিজের পকেটে পয়সা বেশি। না পড়াশোনায় আমি ভালো ছিলাম, কিন্তু ওই পড়াশোনায় মানে ওই পড়াশোনায় ভালো দিয়ে বড় চাকরি বাকরি করা এটা সম্ভব না। আর 2, আমি চাকরি করবও না, এটাই আমি স্থির করে রেখেছিলাম যে আমি কখনো চাকরি করব না। তো আমি তখন ঠিক করলাম না, মানুষের জীবনে ঘটে যাওয়া সুপার ন্যাচারাল ইনসিডেন্টগুলো যেটা আমায় লিখতে হবে না, এই সামনে যে বসে আছে সেই লিখে পাঠাবে তার গল্পটা, সে আমায় লিখে পাঠালো। আমি শুধুমাত্র আমার গলাটাকে ব্যবহার করলাম, গলাটাকে সুন্দর করে উপস্থাপনা করে সুন্দর করে কথা বলে পেছনে একটা সুন্দর সাউন্ড দিয়ে প্রথমের কথা বলছি, শুরু করলাম আমার প্রিয় সাবজেক্ট হরর স্টোরি টেলিং, প্রেত কথা। প্রেত কথা যখন আমি স্টার্ট করলাম তারপর থেকে সত্যিকারের আমাকে পিছন ঘুরে তাকাতে হয়নি। তোমরা সবাই তোমাদের মধ্যে হয়তো এখানে যতজন বসে আছো তাদের মধ্যে কেউ না কেউ হয়তো কখনো না কখনো আমাকে ঘটনা পাঠিয়েছো, সে ঘটনা সিলেক্টেড হোক কি না হোক। আমি হয়তো তোমাদের এই কলেজের মধ্যেও কারণ না কারোর কাছ থেকে কখনো না কখনো ঘটনা পাঠিয়েছি। আমরা প্রেত কথা নিয়ে আমরা এগিয়ে গিয়ে গোটা পৃথিবীর মধ্যে টপ বেঙ্গলি পডকাস্ট হিসেবেও আমরা কাজ করে যাচ্ছি এই মুহূর্তে। কেন? এগেন সেই ভূত, কারণ ভূত তো এনগেজমেন্ট চায়। একটা গরিব ঘর থেকে উঠে আসা ছেলে, সেও একদিন ভূতর দেওয়া বরে বা ভূতকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের জীবনকে উপর দিকে নিয়ে যেতে পারে। তো আমি হলাম তার একজন জলজ্যান্ত প্রমাণ। এইবার আসি এখান থেকে আমরা আমার গল্পটা বললাম এতক্ষণ, কারণ আমি যে গরিব ছিলাম এই কথাটা না বললে তো তোমাদের সেন্টিমেন্টটা আসবে না। আমরা তো সিনেমা দেখতে পছন্দ করি তখনই যে নায়ক একটু গরিব, নায়িকা একটু বড় লোক। হ্যাঁ, এবার নায়ক আর নায়িকার প্রেম হচ্ছে, নায়িকার বাবা আসছে, এসে নায়ককে একদিন খুব পেটাচ্ছে, খুব মারছে। নায়ক তখন একদম এখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, একদিন নায়িকাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, অ্যান্ড হ্যাপি এন্ডিং। এই সিনেমাটা দেখতে আমরা বেশি আনন্দ পাই, কারণ আমরা জানি যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সেই প্রোটাগনিস্ট ক্যারেক্টার অনেক দিক থেকে তার হাত বাঁধা। প্রোটাগনিস্ট ক্যারেক্টারের পেছনে কোনো বড় ইনভেস্টার নেই, প্রোটাগনিস্ট ক্যারেক্টার খুব গরিব, হ্যাঁ মানে চাকর বাকরের কাজ করছে। এরকম হলে প্রোটাগনিস্ট ক্যারেক্টারকে দেখে মজা লাগে, কি তাই না? প্রেম করার সময় যে একটুখানি সিম্প্যাথি যার উপর আসে তার প্রতি প্রেমটা তাড়াতাড়ি আসে, যে না এই মানুষটার উপর আমার একটু সিম্প্যাথেটিক জায়গা চলে এসছে। তো যাই হোক, এখান থেকে আমি কয়েকটা কনক্লুশন এসেছি বন্ধু। সেই কনক্লুশনগুলো হচ্ছে, এই ভূত আমাকে না কয়েকটা অদ্ভুত ডিপার মিনিং শিখিয়েছে জীবনের। সেই ডিপার মিনিংগুলোকে নিয়ে আমি এবার একটু কথা বলবো। 1, হঠাৎ করে একটা বিরিয়ানির হাড়ির সামনে মোবাইলটা খুলেই একটা ঐতিহাসিক ঘটনা বলে দিলেই দ্যাট ইজ নট কন্টেন্ট। বা আমি হঠাৎ করে সকালবেলা দাঁত মাজছি, একটা ক্যামেরাটা অন করে করে দাঁত মাজছি, দ্যাট ইজ নট কন্টেন্ট। ইজ দিস কন্টেন্ট? নো। তাহলে হোয়াট ইজ কন্টেন্ট? ফোনের ক্যামেরা অন করে দিলেই সেটা কন্টেন্ট হয়ে যায় না।
কন্টেন্ট বানানোর পেছনে একটা রিসার্চ দরকার হয়, একটা জ্ঞান দরকার হয়, একটা পড়াশোনা দরকার হয়। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাইক নিয়ে বাজার করতে চলে গেলাম, আর আলুর দাম কত চলছে, খুব ব্যক্তিগতভাবে এটা আমি বলছি, এটা আমার কাছে কন্টেন্টের মিনিং নয়। আমি জানি না আমি কাউকে অফেন্ড করে ফেললাম কি না, কিন্তু যদি কেউ অফেন্ড হয়ে থাকেন তাহলে তাতে আমার কিছু করণীয় নেই। আমার মতো দর্শকের কাছে এটা কিন্তু কন্টেন্ট না। কন্টেন্ট আমি সেটাকেই মনে করি যেটার পেছনে একটা পরিশ্রম থাকে, একটা ভাবনা থাকে, একটা ইউনিক আইডিয়া থাকে। এবার তোমরা বলতে পারো, কেন ডেইলি লাইফ ব্লগাররা কি তাহলে কন্টেন্ট বানাচ্ছেন না? বানাচ্ছেন। তিনি যেই সময় ডেইলি লাইফ দেখিয়েছেন আর আজকের যেই সময় ডেইলি লাইফ আমরা ওদেরকে দেখে নকল করা লোকদের দেখছি, সেই দুটো ডেইলি লাইফ এক নয়, সেই দুটো ডেইলি লাইফ এক নয়। তার মানে কোনো কাজ করতে গেলে সেটার পেছনে এনাফ পড়াশোনা দরকার, এবং নিজেকে আপগ্রেড করাটা সব থেকে বেশি দরকার সোশ্যাল মিডিয়াতে আসলে। আমি কিছু জানি বলেই পোস্ট করে দিলাম, এটা কখনো কন্টেন্ট হতে পারে না। ওটা আমাকে পয়সা কামিয়ে দেবে না। আমাকে সেটার এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট আমি যদি নাও থাকি, আমাকে কারোর কাছে গিয়ে শিখতে হবে। আমার থেকে বেটার যারা কাজ করছেন তাদেরকে শুনতে হবে, তাদেরকে দেখতে হবে। তারপর গিয়ে আমার একটা সংস্কৃতি মন তৈরি হবে, এবং সেই মনটা আমাকে দিয়ে সেই কন্টেন্টটা ক্রিয়েট করাবে। মোবাইল অন করে কিছু একটা বলে দিলাম, একটা ভূতের গল্প বলে দিলাম। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে একজন আমাকে ডাকলো, পেছনে ঘুরে দেখলাম কেউ নেই। হ্যাঁ, এটা একটা ভূতের গল্প, কিন্তু এই গল্পটা শুনে কেউ এসে একটা লাইক করে দিয়ে যাবে না। এই গল্পটা শোনার জন্য কেউ তোমাকে সাবস্ক্রাইব করবে না, রাইট? মোটিভেশনাল কথা বলতে গেলেও তোমাকে ওটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। দুই, যেটা খুব বড় প্রবলেম, ট্রেন্ড। ট্রেন্ড ইজ নট ইউর ফ্রেন্ড। ট্রেন্ড ইজ নট ইউর ফ্রেন্ড। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ট্রেন্ডস থাকে, ট্রেন্ডস চলে, একটা ফরম্যাট চলে ট্রেন্ডের। সেই ট্রেন্ডের মধ্যে যখন তুমি গা ভাসিয়ে দাও, মাথায় রেখো সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওই ভূতর কবলে পড়ে যাচ্ছ। ভূত বলছে, কিরে আজ তো ট্রেন্ড নিয়ে কথা বলে 1 লাখ ভিউ পেয়ে গেলি, কিন্তু কাল যখন এই ট্রেন্ডটা থাকবে না, তখন কি করবি? কি করবে? আবার একটা ট্রেন্ড নিয়ে ভিডিও বানাবে। ট্রেন্ড নিয়ে ভিডিও বানাতে বানাতে তুমি অ্যাকচুয়ালি কোন মানুষটা, তোমার শিক্ষা কোনটা, তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোনটা, সব তুমি ভুলে যাও শুধু একটা ট্রেন্ডকে ফলো করার জন্য। ট্রেন্ডটাকে ফলো করতে গিয়ে নিজেকে তুমি সোশ্যাল মিডিয়া জগতের সামনে একটা জোকার বানিয়ে দাও। ওইদিকে তোমাকেই যদি তোমার কোনো এক বন্ধু এসে একটা খারাপ কথা বলে, কিরে তোর জুতোটা এরকম কেন, তোমার তখন আতে ঘা লেগে যায়, তখন তোমার মনে হয় যে আমাকে অপমান করলো। ওদিকে সোশ্যাল মিডিয়ায় একটু জোকার সাজতে কিন্তু কারোর অপমানিত লাগে না, কারণ ওখানে লাইক পাওয়া যায়, ওখানে ভিউয়ারশিপ পাওয়া যায়। ট্রেন্ড ইজ নট ইউর ফ্রেন্ড বন্ধুগণ। ট্রেন্ডের সঙ্গে যখনই নিজের গা ভাসাবে, মাথায় রেখো ওটা কিন্তু সেই মাঙ্কিস প। কালকে গিয়ে ও তোমার থেকে কিছু না কিছু ফেরত চাইবে, এই বেটা দে, ফেরত দে। 3, অন্যের জীবন দেখে নিজের জীবনকে কম্পেয়ার করা। দাদাকে দেখলাম, দাদা গাড়ি কিনছে, দাদার বাড়ি খান দেখ, কত বড় বাড়ি বানাইছে দাদা। চ আমরাও সব কটায় মিলে একটু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলি, খুললে আমারও একখান গাড়ি হবে, আমারও একখান বাড়ি হবে। ও যেই জীবনটা কাটাচ্ছে, ওই জীবনটা আমার নাও হতে পারে। ও যেই জীবনটা, ও ওই গাড়ি আর বাড়ির পেছনে ওকে যতটা এফার্ট দিতে হয়েছে না, হয়তো ওই এফার্টটা দেওয়ার মতো পজিশনেই আমি যাইনি, আমি ভাবতেও পারছি না সে কতটা রাত ঘুম, মানে রাত দিন জেগে থেকে ওই কাজটা করছে, উই ডোন্ট নো। কিন্তু আমরা তার সাকসেসটাকে দেখছি, দেখে ভাবছি আমিও একদিন করব এটাই, এবং ওই সাকসেসটাকে দেখে আমি কাজ করছি। আমার তো মনে হয় কেউ ভালো কবিতা লিখলে তার কবিতা লেখাটা পড়ে আমার ইন্টারেস্ট আসা উচিত যে আমিও একটা কবিতা লিখব। তুমি গাড়ি কিনেছো বলে আমিও গাড়ি কিনবো এবং তার জন্য আমি যা ইচ্ছা একটা করে দেবো, দ্যাট ইজ নট রাইট। তাহলে এই কদিন আগে ফেসবুকে রিলসের টাকা যখন কমে গেল, হাফ ছেলে মেয়ে 2 দিন আগে বলতো আমি আজকে থার কিনেছি, কালকে তাদের আর কোনো ফেসবুকে পোস্টই নেই, তাদের আর কোনো কন্টেন্টই নেই, এবং কন্টেন্ট টাকা তোলার জন্য কন্টেন্টের মান আস্তে 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 করে নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্টেন্টের মান নিচের দিকে ফেলা যাবে না বন্ধু, এটা করা যাবে না, কারণ ভূত ইজ অলওয়েজ ওয়াচিং। ভূত তোমায় ছেড়ে কথা বলবে না। এবং 4, যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমার টকের একদম শেষে আমি চলে এসেছি, দ্যাট ইজ কনসিস্টেন্সি। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অন সোশ্যাল মিডিয়া, ইউ হ্যাভ টু বিকাম কনসিস্টেন্ট।
কনসিস্টেন্সি ছাড়া কোনো কিছু সম্ভব না। তুমি অফিস করলেও প্রত্যেক দিন অন টাইম তোমাকে অফিসে গিয়ে নিজের মুখটা দেখাতে হবে। ইউ আর কনসিস্টেন্ট ইন ইউর অফিস, দ্যাটস ওয়াই তোমাকে এমপ্লয়ার রাখবে, নইলে তোমায় ছেড়ে দেবে। তুমি যেই কাজটাই করছো সেই কাজটাতে তুমি কনসিস্টেন্ট। তোমার মা প্রত্যেক দিন তোমার জন্য যে রান্নাটা করে দেয়, সে ওই রান্না করাটাতে কনসিস্টেন্ট, তার জন্যই সংসারটা আজকে টিকে আছে। তুমি যদি তোমার এম্পায়ার তৈরি করতে চাও, ইউ হ্যাভ টু বিকাম ভেরি কনসিস্টেন্ট হোয়াট এভার ইউ ডু ইন ইউর লাইফ। সেটা তুমি কন্টেন্ট ক্রিয়েশন করো, সেটা তুমি গল্প বলো, সেটা তুমি অফিস করো, যাই করো না কেন, তোমার কনসিস্টেন্সি আর তোমার সিরিয়াসনেস তোমাকে সবসময় লাইফের এমন পর্যায়ে নিয়ে যায়, যেই পর্যায়ে যাওয়ার পর তোমার আর পিছন ঘুরে তাকাতে হয় না, বা মাথার উপর বার্ডেন থাকে না যে এর পরে আমি কি করব। এবার তাহলে ভূতর গল্পটা মিলল লাস্টে গিয়ে, যে ভূতর কথা কেন বলেছিলাম। ভূত সবসময় এনগেজমেন্ট চায়, সোশ্যাল মিডিয়া সবসময় এনগেজমেন্ট চায়। এই ট্র্যাপটাতে পা দিও না। এনগেজমেন্টটাকে বুদ্ধি খাটিয়ে আনো, বুদ্ধি খাটিয়ে মানুষকে এনগেজ করো, তাহলে সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা দুর্দান্ত ফিউচার আছে। সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারি। এখানে প্রচুর মানুষজন আছে যারা কিনা পরবর্তীকালে ক্যান বি আ স্টার অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এক একজন স্টার হতে পারে, কিন্তু তার জন্য প্রপার একটা ওয়ে আউট দরকার, প্রপার ওয়ে দরকার, শেখা দরকার। না শিখে কোনো দিনও সোশ্যাল মিডিয়া থেকে তুমি 1 টাকাও ইনকাম করতে পারবে না। করতে পারলেও সেটা কিছু দিনের, খুবই সাময়িক। আদারওয়াইজ লং রানে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে ইউ হ্যাভ টু বিকাম ভেরি কনসিস্টেন্ট। ইউ কান্ট কম্পেয়ার ইউর লাইফ উইথ এনিওয়ান। আর সব থেকে বড় কথা হলো, নিজের চোখে নিজেকে যেন সবসময় সম্মানীয় বলে মনে হয়। নিজের চোখে নিজের জায়গাটা যেন ছোট না হয়। নিজের চোখে যেই মানুষটা ছোট, সেই মানুষটা কোনোদিনও জীবনে বড় কিছু করতে পারে না। নিজের চোখে তো সবার আগে নিজেকে মনে হতে হবে যে হ্যাঁ, আমি নিজেকে রেসপেক্ট করি, তারপর তো এত মানুষ আমায় রেসপেক্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।